আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অবশেষে রামিসা হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে আজ থেকেই। সাথে আছি আমি ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করব। আশা করি আপনারা সাথেই থাকবেন। অবশেষে শুরু হয়েছে একটি নির্মম হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার, যেটি আপনারা সবাই জানেন। মাত্র 8 বছরের একটা শিশু, যে বয়সে হাতে থাকার কথা ছিল রং পেন্সিল আর স্কুলের খাতা, সেই বয়সে তাকে শিকার হতে হলো এক নির্মম পাশবিকতার। রাজধানীর মিরপুরের পল্লবীতে 2য় শ্রেণীর ছাত্রী রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। আজ আমরা কথা বলছি সেই লোমহর্ষক ঘটনা এবং এর বিচার প্রক্রিয়ার সর্বশেষ আপডেট নিয়ে। অবশেষে শুরু হয়েছে এই নির্মম হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার। প্রিয় দর্শক, ট্রাইব্যুনাল গঠন করেছেন অভিযোগ 1 জুন 2026 সকাল 10:30টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে কি ঘটেছিল, কিভাবে মাত্র কয়েক ঘন্টার মধ্যে একটি ফুটফুটে শিশুর জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হলো, মাদক এবং বিকৃত মানসিকতা কিভাবে একজন মানুষকে পিশাচে রূপান্তর করে। আজকের আলোচনাতে মামলার চার্জশিট এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে পুরো ঘটনাটি বিস্তারিত তুলে ধরব। আশা করি সাথেই থাকবেন। আসলে ঘটনাটি ঘটেছিল 19 মে মঙ্গলবার। রামিসা পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী ছিল। সকাল 9:30 বাজে। প্রতিদিনের মতোই রামিসা ঘর থেকে বের হয়েছিল, কিন্তু সে জানতো না পাশের রুমেই উত পেতে আছে 2টি নরপিশাচ। মূল আসামি সুহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে রামিসাকে ডেকে তাদের রুমের ভিতরে নিয়ে যায়। এদিকে সকাল 10:30টার দিকে রামিসার মা তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকে। কোথাও না পেয়ে তিনি যখন দিশেহারা, তখন হঠাৎ তার নজরে যায় প্রতিবেশী সুহেল রানার রুমের সামনে। প্রিয় দর্শক, সেখানে পড়েছিল রামিসার ছোট্ট জুতো জোড়া। মা দরজায় ডাকাডাকি করেন, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই। মায়ের মন ডেকে ওঠে, কুচিন্তা ডেকে ওঠে। তিনি রামিসার বাবা এবং ভবনের অন্যান্য ফ্ল্যাটের লোকজনকে ডাকেন। সবাই মিলে যখন দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকেন, তখন ঘরের ভিতরে দৃশ্য দেখে উপস্থিত সবার কলিজাই কেঁপে ওঠে। শয়নকক্ষের মেঝেতে পড়েছিল রামিসার মস্তকবিহীন দেহ, আর তার বিচ্ছিন্ন মাথাটি রাখা ছিল ঘরের ভিতরের একটি বড় বালতিতে। 2 হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন। কি অপরাধ ছিল এই অবুঝ শিশুটির! এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা 999-এ কল দেয়া হয়। খবর পেয়ে পল্লবী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঘর থেকেই সুহেলের স্ত্রী স্বপ্নাকে হেফাজতে নেয়। তবে মূল ঘাতক সুহেল রানা ততক্ষণে জানালার গ্রিল কেটে পালিয়ে গেছে। কিন্তু অপরাধী যতই চতুর হোক, আইনের হাত থেকে রেহাই কিন্তু পায়নি। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে পুলিশ দ্রুততম সময়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে ঘাতক সুহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রিয় দর্শক, গ্রেপ্তারের পর আদালতে দেওয়া সুহেল রানার যে জবানবন্দি এতটাই ভয়াবহ ছিল যে তা শুনলে যে কোনো সুস্থ মানুষের গায়ের লোম খাড়া হয়ে যাবে। আদালতে সে নিজের মুখেই স্বীকার করে তার অপরাধের সকল কথা। সুহেল জানায়, ঘটনার আগে সে ইয়াবা সেবন করেছিল। মাদক সেবনের পর তার মধ্যে একটা বিকৃত যৌন লালসা জেগে ওঠে। স্ত্রী স্বপ্না যখন রামিসাকে ঘরে নিয়ে আসে, তখন সুহেল তাকে বাথরুমে নিয়ে ধর্ষণ করে। কত নির্মম নিষ্ঠুর কাজ! ধর্ষণের শিকার হয়ে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক তখনই রামিসার মা দরজার কড়া নাড়তে শুরু করেন। ধরা পড়ে যাওয়ার ভয়ে সুহেল একটি ধারালো ছুরি দিয়ে রামিসাকে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডে ক্ষান্ত হয়নি সে।
লাশ গুম করার উদ্দেশ্যে মাথা কেটে আলাদা করে বালতিতে রাখে, 2 হাত পা কেটে ফেলার চেষ্টা করে এবং ছুরি দিয়ে শিশুটির যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার সেটা হলো এই পুরো ঘটনাটি যখন ঘটেছিল প্রিয় দর্শক, সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার কিন্তু ওই একই রুমেই উপস্থিত ছিল। কত নিষ্ঠুর এবং পাষাণ! অর্থাৎ এই নৃশংসতায় তারও ছিল পরোক্ষ এবং প্রত্যক্ষ সায়। এই ঘটনার পর প্রিয় দর্শক, রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান অত্যন্ত দ্রুততার সাথে তদন্ত শেষ করে ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট বা অভিযোগপত্র জমা দেন। এরপর গত 24 মে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন এবং আজ 1 জুন সোমবার সকাল 10:30টায় আদালত 2 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বা চার্জ ফ্রেম করেন। এদিন সকাল 8:45টার দিকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে আনা হয়। সোহেল রানাকে রাখা হয় মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এবং তার স্ত্রী স্বপ্নাকে রাখা হয় নারী হাজতখানায়। শুনানির সময় তাদের কাঠগড়ায় দাঁড় করানো হয়। আদালত আগামী 2 জুন থেকেই এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। অর্থাৎ অত্যন্ত দ্রুত গতিতে এই মামলার বিচার কাজ এগুচ্ছে। আদালতে দেওয়া জবানবন্দিতে ঘাতক সোহেল রানা স্পষ্ট জানিয়েছে ভুক্তভোগী রামিসার পরিবারের সঙ্গে তাদের পূর্ব কোনো শত্রুতা ছিল না। তাহলে কেন এই হত্যাকাণ্ড? প্রশ্ন থেকেই যায়। এর উত্তর একটাই, মাদক এবং নৈতিক অবক্ষয়। ইয়াবা বা মাদকের নীল দংশন কিভাবে একটা মানুষকে নরপিশাচে রূপান্তর করতে পারে, এই ঘটনা তার জলজ্যান্ত প্রমাণ। প্রিয় দর্শক, আমাদের সমাজ আজ কোথায় গিয়ে ঠেকেছে? আমাদের শিশুরা কি নিজেদের প্রতিবেশীর ঘরেও নিরাপদ? সন্তানকে একা ছাড়ার আগে বা প্রতিবেশীর নির্বাচনের ক্ষেত্রে আমাদের আরও কতটা সতর্ক হতে হবে তা এই ঘটনা আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যেই এই ট্রাইব্যুনালের মাধ্যমে রামিসা হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ঘাতকদের ফাঁসি নিশ্চিত হবে বলে আমরা আশা করি। দেশবাসী তাকিয়ে আছে এই বিচারের দিকে। রামিসার আত্মার শান্তি তখনই মিলবে যখন এই নরপিশাচদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এই ঘটনা নিয়ে আপনার মতামত কি? মাদক নির্মূলে এবং শিশু সুরক্ষায় আমাদের আর কি পদক্ষেপ নেওয়া উচিত? সরকারের আর কি পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্ট করে আমাদেরকে জানান। আর আলোচনাটি শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করুন, যাতে করে নরপিশাচদের মতো আর কোনো নরপিশাচ আর এই বাংলায় বেড়ে উঠতে না পারে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।